পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আপনারা যারা পুরানা অনেকে আছেন, সো আমি ব্যাক ইন 2003 আমি যখন ক্যারিয়ার শুরু করি বাংলাদেশে, তখন আসলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওইভাবে ইভলভ হয় নাই। হ্যাঁ, তখন এটা পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল, ঠিক আছে। সো 2006-07 এর দিকে এসে আস্তে আস্তে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কথাটা আসলো। হ্যাঁ, তখন তার আগে বিফোর দ্যাট পার্সোনাল বা কোনো কোনো অর্গানাইজেশন তার কিছুদিন আগে এসেছে, বাট আমি যদি ইন জেনারেল বাংলাদেশে বলি, তখন 2005-4-5 ইট ওয়াজ দ্য বিগিনিং টাইপ অফ যে সত্যিকার অর্থে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এর আগে ছিল পার্সোনাল এন্ড অ্যাডমিন। হ্যাঁ, সো পার্সোনাল যে কনসেপ্টটা, হিউম্যান রিসোর্স কনসেপ্টটা, এর মধ্যে কিন্তু বেশ কিছু আপনার কি বলবো, মানে বেশ সিগনিফিকেন্ট একটা ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, যখন পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল তখন এইচআর কিন্তু খুব একটা সীমিত পরিসরে কাজ করতো, বা যেমন সেই সীমিত পরিসরের মধ্যে আছে হায়ারিং, ফায়ারিং, ডিসিপ্লিনারি অ্যাকশন, বেতন দেওয়া নেওয়া, ওভারটাইম চেক করা, কেউ কোনো অপরাধ করলে পানিশমেন্ট দেওয়া, বা এরকম নমিনাল কিছু কাজের মধ্যে। সো এটাকে বলা হতো পার্সোনাল, এবং আরেকটা বিষয় ছিল এমপ্লয়ি ওয়েলফেয়ার। হ্যাঁ, সো এই যে গ্রাজুয়ালি যে ইভলিউশন, হ্যাঁ, সো তারও আগে যদি আমি একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি হিউম্যান রিসোর্সের মানে কথা বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো আমি আপনার দেখতে পাচ্ছেন the first industrial revolution began in Great Britain in the 70s and 80s and was a time of significant innovation. So এই যে মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা কোথা থেকে আসছে? হ্যাঁ, মানে হিউম্যান রিসোর্স কে ম্যানেজ করা, ঠিক আছে। এই হিউম্যান রিসোর্স আগে যে মানুষ ছিল এখনো সেই মানুষই আছে, বাট মানে গ্রাজুয়ালি ক্রমাগতভাবে আস্তে আস্তে যুগের পর যুগ, সেঞ্চুরির পর সেঞ্চুরি, আস্তে আস্তে কিন্তু এই টাইপটা পাল্টে যাচ্ছে। আমরা ইভেন 50 ইয়ার্স ব্যাক হিউম্যান রিসোর্সের যে ম্যানেজমেন্টের যে কৌশল ছিল এখন কিন্তু সেটা নেই, এবং আগামী 1 দশক পরে হয়তো এটা আরো ভিন্নতা যাবে। সো প্রতিনিয়তই কিন্তু এর বেসিকটা ঠিক আছে, কিন্তু এর কলেবরে বলেন বা এর স্টাইল কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, সো এক্স্যাক্টলি 1760-তে গ্রেট ব্রিটেনে একটা আপনার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়। তো আপনারা জানেন, আমরা গল্পে পড়েছি আরো অনেক আগে। আমি যদি 14 সেঞ্চুরি বলি বা তারও আগে বলি, একসময় পৃথিবীতে দাস প্রথা চালু ছিল। হ্যাঁ, যে কাজ করতো মানুষ, যে কাজ করতো মানুষের মধ্যে হিউম্যানিটি বা ওটা স্টাইলই ছিল ভিন্ন। হ্যাঁ, একজন দাস হিসেবে স্পেশালি যারা কৃত মানে আপনার ব্ল্যাক যারা, তাদেরকে হোয়াইটরা কৃত দাস হিসাবে তাদেরকে নিয়ে যেত, তারা বিক্রি হতো, তারা নিলামে উঠতো, বিক্রি হতো, তাদেরকে ইচ্ছা মতো খাটাতো, বা তাদের একটা হিউম্যান হিসাবে কিন্তু তাদের আলাদা কোনো সত্তা ছিল। ইট ওয়াজ লাইক এ প্রোডাক্ট। হ্যাঁ, সো এই অবস্থা থেকে আস্তে ধীরে তারপরে 70s এর দিকে আপনারা জানেন যে ইউকে কে, ইংল্যান্ডকে বলা হয় যে এই আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে সূচনা মানে ইউরোপের, সেটা ইংল্যান্ডে বলা হয় শুরু। হ্যাঁ, সো ওই সময়টাতে 70s এর দিকে এসে 70s থেকে 80s এর 70 থেকে 80 সেঞ্চুরি, ওই সময়টা এসে আপনার একটা ব্যাপক রেভলিউশন হয়। হ্যাঁ, ইন টার্মস অফ এই যে যেটা বললাম যে একসময় যেটা দাস প্রথা ছিল, হ্যাঁ, মানুষ মানুষকে মানে অনেকটা অ্যানিমেলের মতো ইভেন টু সাম এক্সটেন্ট অনেক সময় ইউজ করতো। হ্যাঁ, তাদের পিঠে চাবুক মারতো ভুল করলে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে মানে তখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখলো, মানে মানুষ যেহেতু সিভিলাইজড হতে থাকলো, হ্যাঁ, তখন কিছু কিছু ক্ষেত্রে এর পরিবর্তন আসতে থাকলো। হ্যাঁ, তখন আস্তে আস্তে ওয়ার্কিং আওয়ার চালু হলো, যে না, আমি এত ঘন্টা থেকে এত ঘন্টা কাজ করব। হ্যাঁ, তারপরে আমার কিছু রেস্ট টাইম আমার দরকার হবে, আমার ছুটির দরকার হবে। হ্যাঁ, প্রথমত এগুলো ছিল না, যখন যে কাজ 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা, কোনো নিয়ম কানুন ছিল না। ইভেন এর আরো কিছু কারণ রয়েছে। কারণ যখন এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রেভলিউশনের আগে, তখন তো মানুষের পেশা ছিল হচ্ছে ফার্মিং। মানুষকে আমি যদি বলি যে আদিম যুগে তো মানুষের যত যুগ পাল্টাচ্ছে, আস্তে আস্তে মানুষের সফিস্টিকেশন বাড়ছে, মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে মানে ফ্লারিশ করছে মানব সভ্যতা। হ্যাঁ, তো একটা সময় খুব আদি যুগে যদি বলি, তখন কৃষিকাজ বা খাদ্য সংগ্রহ। হ্যাঁ, তখন এটা কিন্তু ফ্যামিলি বেসড কাজকর্মগুলো ফ্যামিলি বেসড ছিল। হ্যাঁ, যে প্রত্যেকে বাসার পুরুষ বা কোনো কোনো ট্রাইবের ক্ষেত্রে বা কোনো উপজাতির ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে মহিলা বা যেই হোক, তারা সারাদিন খাবার
মানে অন্বেষণে বের হয়ে যেত, তারা খাবার নিয়ে আসতো, তারা খাবার খেত বা চাষ করতো, তারপরে ঘুমাতো, হ্যাঁ, বা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আস্তে আস্তে যখন এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন শুরু হলো, মানুষের বেসিক থেকে আস্তে আস্তে তারা পোশাক পরতে শুরু করলো, পোশাক উৎপাদন শুরু হলো। পোশাকের আগে তৈরি হলো কটন, সুতা, হ্যাঁ, তারপর ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন বাসা বাড়ির বিভিন্ন প্রোডাক্ট, তার সিরামিক্স এর সামগ্রী, থালা বাসন কোসন, হ্যাঁ, তারপরে এইভাবে, এবং এর মধ্যে আর স্টাইল বৈচিত্র্য আসতে থাকলো। যত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতে থাকলো, তত এই যে আপনার হিউম্যান রিসোর্সের ডাইভার্সিফাইড প্রয়োগ, হ্যাঁ, বা তাদের, হ্যাঁ, এই যে যত বিভিন্ন প্রোডাক্ট মানুষের, যেমন আস্তে আস্তে আরো যত দিন গেল বিদ্যুৎ আবিষ্কার হলো, ইলেকট্রনিক্স প্রোডাক্ট চলে আসলো, হ্যাঁ। তো এই যে ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি, ডাইভার্সিফাইড ফিল্ড, আপনি গ্রামে যদি এখনো যান, শহরের একটা বাসাতে গেলে তো বিভিন্ন রকম অনেক কিছু দেখতে পারবেন, হ্যাঁ, অনেক কিছু সময়। বাট ভিলেজে রিমোট এরিয়াতে যান, দেখবেন তারা খুব লেস কোয়ান্টিটি অফ তার ম্যাটেরিয়াল নিয়ে তারা লাইফ লিড করে, হ্যাঁ। তো আরবানাইজেশন যত হয়েছে, হ্যাঁ, যত আপনার বিভিন্ন রকমের আপনার বিশ্ব সভ্যতার উন্নতি হচ্ছে, এইভাবে যদি আমি হিউম্যান রিসোর্সের ইতিহাসটা বলি, আর এই উপমহাদেশে বা ব্রিটিশ পিরিয়ডে বা পাকিস্তান পিরিয়ডে বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এর কন্টেক্সটটা কিন্তু অনেক ক্ষেত্রে ভিন্ন। একটা সময় বাংলাদেশ যখন ব্রিটিশ পিরিয়ডে যখন ছিল, তখন ব্রিটিশদের সরাসরি তত্ত্বাবধানে এখানে রাষ্ট্রের তো তাদের অধীনে অনেক কটন মিল ছিল, জুট মিল ছিল, হ্যাঁ। তো তো একটা পর্যায়ে এসে যখন মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হলো, তখন তারা বিদেশি পণ্যকে তারা বর্জন করলো। তারা বললো যে মানে আমরা এমন কোন প্রোডাকশন বা মিল ফ্যাক্টরিতে কাজ করবো না যেটা আমাদের তৈরি পণ্য, হ্যাঁ, আবার বিদেশে গিয়ে আবার সেটা কিনে আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন রেভলিউশন হলো ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে। অনেক ধরনের প্রতিষ্ঠান ছিল, টি গার্ডেন ছিল, জুট মিল ছিল, কটন মিল ছিল, টেক্সটাইল। আস্তে ধীরে বাংলাদেশের নারায়ণগঞ্জ, তেজগাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে খুলনার এদিকে চিটাগং, হ্যাঁ, তারপর টঙ্গী, এরকম বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জোন ছিল, হ্যাঁ। সো নারায়ণগঞ্জ বা তেজগাঁ, ঢাকার পাশে টঙ্গী, গাজীপুর, টঙ্গী, হ্যাঁ। আস্তে আস্তে অনেক প্রতিষ্ঠান পরিত্যক্ত হয়ে গেল, বন্ধ হয়ে গেল, হ্যাঁ। এবং তখন ব্রিটিশ আমলের করা অনেক ধরনের ল ছিল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের উপর ল ছিল, হ্যাঁ, এবং মানে খণ্ড বিখণ্ড বিভিন্ন রকমের ল ছিল, হ্যাঁ। এরপরে স্বাধীনতার পরবর্তী সময়ে এটা নিয়ে রাষ্ট্রীয় ভাবে অনেক কাজ হয়েছে, এবং 90s এর দিকে এই সমস্ত ল গুলাকে ইউনিফর্ম ভাবে প্রকাশ করা বা কম্পাইল করে এটাকে একটা কিছু মানে একটা সিঙ্গেল একটা পয়েন্টে নিয়ে আসার জন্য বাংলাদেশের লয়াররা বা এই ফিল্ডে যারা আছেন, ইন্ডাস্ট্রি লিডার, ইন্ডাস্ট্রি মালিক, তাদের সাথে আলোচনা করবে। তারা অনেক সময় নিয়েছে, তারা এগুলো করতে করতে এটার ফল হিসাবে বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006 আসলো, হ্যাঁ। 2006 আপনারা জানেন যে এখানে যে কোনো ল আপনার পাশ করাতে গেলে সেটা কিন্তু সংসদে এটাকে পাশ করাতে হয়, হ্যাঁ। এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। 2006 যখন আসলো, তখন এটা এইভাবে বলা হলো যে অতীতের সমস্ত কে রোহিত করে, আরো 12-14টা এরকম ছিল, বিভিন্ন রকম ল ছিল, রোহিত করে এই ইউনিফর্ম একটা ল বলা হলো 2000 বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, হ্যাঁ। এবং 2006 হওয়ার পরে আবার 2013 একটা ভালো একটা অ্যামেন্ডমেন্ট আসলো, হ্যাঁ। আচ্ছা, তারপরে আরেকটা আসলো 2015 হচ্ছে বাংলাদেশ লেবার রুলস, হ্যাঁ। বাংলা লেবার ল আর রুলস এর মধ্যে যে বেসিক ডিফারেন্স হচ্ছে, লেবার ল তো আপনার যেরকম আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী তারা জানি যে সমস্ত কিছু বলা আছে সংক্ষিপ্ত, হাদিসে অনেক বিষয়টাকে খুব ইলাবোরেটলি এক্সপ্লেইন করা আছে, হ্যাঁ। লেবার রুলস অনেকটা এরকম, হ্যাঁ। এখানে লেবার ল এর অনেক বিষয় আছে যেটা সিঙ্গেল লাইন, এক লাইন বা 2 লাইনে বলা আছে, যে বিধি মোতাবেক আপনার এই কাজটা করতে হবে। লেবার রুলস এটা খুব ক্লিয়ারলি, খুব সুন্দর ভাবে কি ধরনের কি হবে, হ্যাঁ। যেমন ছুটি সম্পর্কে সংক্ষিপ্ত বলা আছে, লেবার রুলসের ছুটিটাকে আরো এমপ্লিফাইড ওয়েতে বলা আছে, হ্যাঁ, যে কোথায় কবে কোন ক্ষেত্রে কি ধরনের ছুটি প্রযোজ্য হবে বা কোন ছুটি
নিতে গেলে কতদিন নেওয়া যাবে, বা কোন ছুটি ক্যারি ফরওয়ার্ড করা যাবে, কোন ছুটি ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, হ্যাঁ, বা আমার ফ্যাক্টরিতে কোন ধরনের রেজিস্টার মেনটেন করতে হবে, সেই রেজিস্টারে মানে কি ধরনের হবে, সার্ভিস বুকের টাইপটা কিরকম হবে, তার মধ্যে কি কি তথ্য থাকবে, ইত্যাদি ইত্যাদি। সো এই লেবার ল এবং লেবার রুলস, সিন্স আমি আমার ক্যারিয়ারে 20 ইয়ার্স ক্যারিয়ারে এটা সিগনিফিকেন্ট টাইম আমি ফ্যাক্টরি এইচআর হ্যান্ডেল করেছি। স্টার্টিং ফ্রম আমার লেবার ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে তাদের চার্টার অফ ডিমান্ড নেগোসিয়েশন করা, চার্টার অফ ডিমান্ড সাইন করে লং টার্ম এগ্রিমেন্ট বা এলটিও সাইন করা, হ্যাঁ, এবং তাদের টাইম টু টাইম এই ট্রেড ইউনিয়নকে হ্যান্ডেল, সিবিআই কে হ্যান্ডেল করা, হ্যাঁ, প্লাস হচ্ছে বিভিন্ন যখন বিজনেস ওনার যারা আছেন তাদেরকে বিভিন্ন আপনার লিগাল অ্যাডভাইস করা ইন টার্মস অফ লেবার ল, যে কোন ক্ষেত্রে কি ধরনের নিয়ম হবে, হ্যাঁ, তারপর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট, কোন ক্ষেত্রে কি ধরনের ডিসপিউট হয়, এবং এখানে আপনার ইন্ডাস্ট্রিয়াল, কারণ আমরা যারা এইচআর এ কাজ করি, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং বেজ অর্গানাইজেশনে, সার্ভিস ইন্ডাস্ট্রিও আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচারিং বেজ যেখানে প্রোডাকশন হয় সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং বেস বলি, হ্যাঁ, এবং এখানে লেবার লয়ের ব্যাপক প্রয়োগ আছে, স্পেশালি যারা গার্মেন্টস এ যারা কাজ করেন, বা আপনার কি বলে যারা বাইং হাউসে কাজ করেন, হ্যাঁ, যেখানে দেখবেন যে এখানে নমিনেটেড যে যে ব্র্যান্ডের জন্য আপনার কাজ করছেন, সে ফর এক্সাম্পল আপনার নাইকি হতে পারে, H&M হতে পারে, হ্যাঁ, তারপরে এরকম আরো অনেক বিখ্যাত, লিভাইস, জেসি পেনি, ওয়ালমার্ট, হ্যাঁ। তো যে কোনো ধরনের ব্র্যান্ড, হ্যাঁ, যখন তারা বাংলাদেশ থেকে পোশাক কিনবে বা ম্যানুফ্যাকচারিং করিয়ে নেবে, তখন কিন্তু তাদের একটা কমপ্লায়েন্স তারা অডিট করে। যারা গার্মেন্টস এর কাজ করে তারা খুব ভালো করে জানেন, এবং সেই কমপ্লায়েন্স অডিটে লেবার ল এ টু জেড মানে তারা ফলো করছে কিনা, স্পেশালি মানে এখানে ইন টার্মস অফ আপনার চাইল্ড লেবার আছে কিনা, ওয়ার্কিং আওয়ার, ওভার টাইমটা ঠিক মতো পালন করা হচ্ছে কিনা, সময়টা ঠিক মতো মেনে চলা হচ্ছে কিনা, ছুটি ঠিক মতো দেওয়া হচ্ছে না, তাদের যে বেসিক ওয়েজেস, হ্যাঁ, যেটা ন্যূনতম মজুরির যে সূত্র অনুযায়ী বা এটা হিসাব অনুযায়ী সেটা প্রদান করা হচ্ছে কিনা, হ্যাঁ, তারপর ম্যাটারনিটি লিভ দেওয়া হচ্ছে কিনা, বা কেউ ডিসিপ্লিনারি কেস বা কেউ যদি ভায়োলেশন হয় সেক্ষেত্রে ডিসিপ্লিনারি প্রসিডিউর ফলো হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। এবং আপনার ফিজিক্যালি ইন্ডাস্ট্রি তারা হেঁটে হেঁটে ভিজিট করে, সেখানে হেলথ অ্যান্ড সেফটির অনেক বিষয় থাকে। আপনার যে ডোর গুলা, ইভেন লেবার ল রুলস আপনি দেখবেন যে এখানে প্রতিটা দরজার ন্যূনতম কতটা মাপ হবে, হ্যাঁ, বহির্গমন সিঁড়ি বা ইমার্জেন্সি এক্সিট কতগুলো থাকবে, তাদের মাপ কি হবে, ভিতরে আইএস মার্ক, হ্যাঁ, ইন্ডাস্ট্রির ভিতরে আপনার মানে প্রাথমিক একটা চলার পথ, একটা সেকেন্ডারি আইস এবং প্রাইমারি আইস, হ্যাঁ, এইগুলা মাপ মতো আছে কিনা, ঠিক আছে, এখানে অবস্টাকল করা আছে কিনা, হ্যাঁ, তারপরে কোনো জরুরি বহির্গমন বা ইমার্জেন্সি এক্সিট কে আপনার অবস্টাকল করে ওটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে কিনা, আপনার যথেষ্ট বায়ু চলাচল ও তাপমাত্রার ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ, তারপরে আপনার ওয়েলফেয়ার ফ্যাসিলিটি, আপনার প্রেসক্রাইব বইতে ডক্টর আছে কিনা, নার্স আছে কিনা, তারপরে আপনার ফার্স্ট এড বক্স আছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, হ্যাঁ। সো আমরা যখন পড়বো আমরা অনেক কিছু জানতে পারবো। সো একটা ইন্ডাস্ট্রিতে একটা অর্গানাইজেশন এইচআর এ কাজ করতে গেলে এইচআর এর অনেক অ্যাসপেক্টস হবে। তো দিস ইজ ওয়ান অফ দ্য মেজর অ্যাসপেক্টস, হ্যাঁ, যেমন এইচআর প্ল্যানিং। আমি অ্যাজ এ হেড অফ এইচআর আমি সব সব নিয়ে কাজ করি, হ্যাঁ, বাট আমার স্পেশাল রয়েছে এই ফিল্ডটাতে। অনেকেই ট্রেড ইউনিয়ন অনেকে হ্যান্ডেল করে নাই তাদের ক্যারিয়ারে, বাট আই এম ভেরি লাকি টু সে দ্যাট আমার এই সবচেয়ে সফিস্টিকেটেড যে পার্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এটাতে আমি মাল্টিনেশনাল কোম্পানি এবং দেশীয় কোম্পানিতে এটা হ্যান্ডেল করেছি প্র্যাকটিক্যালি, হ্যাঁ। সো এইচআর অনেকগুলো ফিল্ড আছে, এইচআর প্ল্যানিং, স্ট্র্যাটেজি, তারপরে পারফরমেন্স ম্যানেজমেন্ট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট, সাকসেশন প্ল্যান, হ্যাঁ, তারপরে আপনার এরকম বিভিন্ন রকম অনেক কিছু আছে। সো ক্লাসে আমরা মেইনলি ফোকাস হব, আমরা আপনারা অন্য ক্লাসগুলোতে হয়তো এগুলো নিশ্চয়ই আপনারা জানবেন, পড়বেন, বা অন্য টিচার আপনাকে পড়াবে, আর এইখানে আমরা ফোকাস হব ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ল, দিস ইজ টোটালি রিলেটেড টু বিজনেস, হ্যাঁ। তো সো আমরা কেন পড়বো, মানে এই জিনিসগুলোকে, কারণ বিফোর স্টার্টিং এনিথিং আগে আপনাকে সেটার গুরুত্বটা বুঝতে হবে।
যে আমি যদি না জানি যে কেন পিজিডিএইচআরএম করবো বা কেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন আমি জানবো, আমি এতক্ষণ আপনাকে বিজনেস পার্সপেক্টিভ থেকে বা ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে বললাম, আপনি যদি ল ঠিক মতো না জানেন, হ্যাঁ, তাহলে আপনি ভালো কোনো অর্গানাইজেশনে এইচআর এ কাজ করতে পারবেন না। কারণ আপনাকে মালিক পক্ষ যারা আছে, আপনি যখন জুনিয়র পজিশনে কাজ করবেন তখন হেড অফ এইচআর কে আপনাকে অ্যাসিস্ট করতে হবে বিভিন্ন কাজে। আবার আপনি যখন হেড অফ এইচআর হবেন তখন একজন ওনারকে তখন আপনার এইচআর পার্সপেক্টিভ রাইট গাইডলাইনটা দিতে হবে যে আপনার লেবার ল কি বলে, মানুষ মারা গেলে তার ক্ষেত্রে তার বেনিফিট কি, ডেথ বেনিফিট কি, গ্রাচুইটি কি, প্রভিডেন্ট ফান্ড কি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট কখন হয়, কি হয়, কিভাবে হয়, হ্যাঁ, কেউ কি কি ধরনের অপরাধ করলে কি কিভাবে শাস্তি দিতে হবে বা শাস্তি দেওয়ার নিয়মটা কি, বা ন্যূনতম মজুরি কত। সো ইফ ইউ ডোন্ট নো anything or everything, then you can't work in nature.